নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। পঞ্চম দফার ভোট শেষ হয়েছে। বাংলার ছবিটা কিরকম? কুচবিহার থেকে মালদা 8টি আসনের মধ্যে আমার ধারণা 7টি আসনে তৃণমূল জয়লাভ করছে, এই বিজেপি জয়লাভ করছে, মার্জনা করবেন। রায়গঞ্জ আসনের ফলাফল নির্ভর করছে ভিক্টরের উপর, যদিও শেষ হাসি ওখানে বিজেপি হাসবে বলে আমার ধারণা। শুধুমাত্র মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস শেষ হাসি আসতে পারে। ঈশা খান চৌধুরী, কোতোয়ালির পুরনো একটা তো প্রভাব আছে, গণি পরিবারের সন্তান ঈশা খান, আর নির্ভয়া দিদি লড়াই দেবেন, কিন্তু সংগঠনের সঙ্গে ওনার তো খুব একটা তালমিল নেই, যদিও খুব অল্প ভোটে তিনি হেরেছিলেন 19-এ, আবার ইংলিশ বাজারের বিধায়কও হয়েছিলেন। আমার ধারণা ওই কেন্দ্রটাই ঈশা খান চৌধুরী জিতবেন। একেবারে শেষ রাউন্ডে, একেবারে কাঁটে কাটাক্কার যাকে বলে সেটা হবে। মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিম শেষ পর্যন্ত জিততে পারবেন বলে আমার মনে হয় না। ওখানে আবু তাহের জঙ্গিপুরে তৃণমূলে জিতবেন। বহরমপুর কেন্দ্রে ওই 2019-এর ব্যবধানেই হয়তো জয়ী হবেন অধীর রঞ্জন চৌধুরী। তার ইঙ্গিতটা মুখ্যমন্ত্রী দিয়েই দিয়েছেন, কার্তিক মহারাজকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। রানাঘাট কেন্দ্রে তৃণমূল ভোট করাতে পারেনি। জগন্নাথ সরকারের উপর ক্ষোভ বিক্ষোভ থাকলেও জগন্নাথ সরকার বেরোবেন, ব্যবধানের এদিক ওদিক হতে পারে। কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া মৈত্রর এবার জয়ের সম্ভাবনা ক্ষীণ। তার কারণ সনাতনীরা একটা হয়ে মহুয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন, এবং যিনি সিপিএম এর প্রার্থী কংগ্রেসের সমর্থনে সাদি বিধায়ক ছিলেন, তিনি খুব জনপ্রিয়, তিনিও প্রচুর ভোট পেয়েছেন। বনগাঁ কেন্দ্রে শান্তনু ঠাকুর ব্যবধান কমলেও জিতবেন। আর ব্যারাকপুরে অর্জুন সিং তার নিজস্ব সংগঠন মোদি হাওয়া, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বো না, সারাদিন ঘুরে বেরিয়ে ভোটটা করানো এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে যাতে তার ভোটাররা ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার চেষ্টা। সোমবার দিন দফায় দফায় সেই ছবি আপনারা দেখেছি। আমার ধারণা অর্জুন জিতবেন। হুগলি কেন্দ্রে লকেট কান ঘেঁষে বেরিয়ে যাবেন। ওখানে রচনার বদলে স্থানীয় কোনো প্রার্থী হলে আমার মনে হয় লকেটের পক্ষে জেতা মুশকিল হতো। আরামবাগ বিজেপি জিতবে। রথীন চক্রবর্তী বনাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের লড়াই উপভোগ্য হবে। একেবারে ফাইনাল রাউন্ডে ফলাফল হবে। আমি বেনিফিট অফ ডাউট প্রসূনকে দিয়ে রাখছি, উনি জিতবেন আশা করছি আমি। সাজদা আহমেদ, সুলতান আহমেদের স্ত্রী, জিতবেন, কিন্তু ইজি ওয়াক নয়, কেক ওয়াক হবে না। ডোমজুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথ দিলে কল্যাণ জিতবেন, সাথ দিয়েছে বলেই আমার মনে হয়, তাই কল্যাণ চতুর্থবারের জন্য লোকসভায় যেতে পারেন। বর্তমান পূর্বে আমার ধারণা চমকপ্রদ ফল হবে অসীম সরকারের পক্ষে। বর্তমান দুর্গাপুরে দিলীপ ঘোষ আর আসানসোলে আলুওয়ালিয়া। অসিত মাল শেষ পর্যন্ত বেরিয়ে যাবেন বোলপুর থেকে, কিন্তু বীরভূমে শেষ হাসি আসতে পারেন আরএসএস এর ক্ষেত্র প্রচারক দেবতনু ভট্টাচার্য। তাই তৃণমূলের পক্ষে খুব স্বস্তির জায়গা কিন্তু নেই যে কটা আসনে ভোট হয়েছে। উত্তরবঙ্গে খাতা খোলার সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ জেলায় তারা 2টি পাবে, নদিয়াতে খাতা খুলতে পারবে না। হুগলি জেলায় 1টি পাবে, হাওড়ায় 2টো পেতে পারে, বীরভূমে 1টি পাবে, বর্ধমান, দুর্গাপুর, পূর্ব বর্ধমান পাচ্ছে না, আসানসোলও তারা পাচ্ছে না। তাহলে এই হচ্ছে সার্বিক ছবিটা। কথা বলেছিলাম বিজেপির মুখপাত্র, কিন্তু তার ওরকটা পরিচয় আছে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিমল শঙ্কর নন্দর সঙ্গে। শুনে নিন কি বললেন। বিমলদা,
আপনার কি ধারণা পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসন পেতে পারে? পঞ্চম দফার ভোটের পর 25টা আসনে ভোট হয়েছে, এখনো পর্যন্ত আপনার কি ধারণা বিজেপির ট্যালি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? দেখুন, একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি বলতে পারি যে এবারে পশ্চিমবঙ্গে বিজেপির অসম্ভব ভালো ফল হবে। এখন দলের কর্মী হিসেবে একরকম মত, কিন্তু আমার একজন বিশ্লেষক হিসেবে আলাদা মত নাও হতে পারে, কারণ বিশ্লেষক হিসেবেও মোটামুটি আমি তো এমন কিছু বলতে পারবো না যেগুলো একেবারে অস্বাভাবিক হাস্যকর, কিন্তু সিট না ধরে ধরে আমি কতগুলো বিষয় বলতে পারি এবারে, যে কেন আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে এই কথাগুলো বলছি। এটা আমি আপনার বিশ্লেষক হিসাবে আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। ওকে, আমি সেটাই বলছি, একেবারে এমন কিছু আমি বলবো না যে বাকিগুলো মানে আমার বিশ্লেষক সত্তাটা চলে যাক। ভারতীয় জনতা পার্টি এবারে যে নির্বাচন লড়াই করছে বা অন্যান্য দলগুলো লড়ছে, কতগুলো লক্ষণ কিন্তু স্পষ্ট হয়েছে। এবারে লক্ষণগুলো হচ্ছে যে গত নির্বাচনেও, বিশেষত পঞ্চায়েত নির্বাচনে, তার আগে বিধানসভা, তার আগে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে দাপটের সঙ্গে নির্বাচনটা করিয়ে নিত, আপনি দেখবেন এবারের এই নির্বাচনটা কিন্তু তারা সেই দাপটটা কোথাও একটা উধাও হচ্ছে। গোলমাল গতকালও হয়েছে, আগের দিনও হয়েছে বিভিন্ন এলাকায়, কিন্তু সেগুলো লোকালাইজড। কিন্তু টোটালি একেবারে সার্বিকভাবে গোলমাল করা, এই ক্ষমতাটা কোথাও একটা হারিয়ে ফেলেছে। প্রশ্ন হচ্ছে কেন হারিয়েছে? আসলে এদের যে শক্তির জায়গা, একটা বিশেষ সম্প্রদায়ের ভোট, সম্প্রদায় ভিত্তিক ভোট, সেইখানে না মারাত্মক ভাঙন ধরেছে। আমার রিডিং যদি ঠিক হয়ে থাকে, এরা বারবার বলতো না আমরা 30% দিয়ে শুরু করি, ওই 30% ভোটে একটা ব্যাপক ধস নেমেছে। যারা এতদিন এদের হয়ে লড়াই করেছে তারাই শুরু করেছে, কেন এদের হয়ে লড়বো, আমার কি দায় পড়েছে, আমাদের দাবার বোর্ডে হিসেবে ব্যবহার করে এরা কোটি কোটি টাকা কামাবে আর আমরা কেন মরবো। ওই জন্য দেখবেন এবারে মুর্শিদাবাদে একটা মৃত্যুও হয়নি কিন্তু, আর কেউ সেইভাবে দাঁতে দাঁত চেপে লড়ে। আর একটা কিছু তো অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর, নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা। অন্যদিকে মানুষ, একটা বড় অংশের মানুষ কিন্তু বুঝে নিয়েছে যে এইভাবে নিজের জীবন নষ্ট করে লাভ নেই। এখানেই পশ্চিমবঙ্গের শাসক দলের সর্বনাশ, একেবারে সর্বনাশ সূচিত। তাহলে সংখ্যালঘু ভোটের একটা অংশ বাম কংগ্রেসের দিকে গেছে। সংখ্যালঘু একটা ভোটের অংশ তৃণমূলকে আর দেবে না। কোথায় যাবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, সেটা লোকসভা নির্বাচনে যখন ফল বেরোবে তখন আমি দেখতে পাবো। কিন্তু একটা আমি সেদিন একটা কাগজে দেখলাম, এটা বেশ ভালোই দৈনিক পত্রে, নামকরা সংবাদপত্রে, যে সংখ্যালঘু এলাকায় ভোটও কম পড়েছে। অর্থাৎ সেখানে করিয়ে নেওয়া হতো, সেখানে 5 থেকে 10% অনেকে এবার আসেওনি, তাদের বেশিরভাগই সংখ্যালঘু। একদম একদম, এবং ভোট করিয়ে নেওয়া সেটাও কিন্তু এরা করতে পারছে না। এটাই কিন্তু এদের পক্ষে একটা বিপদের কারণ। এটা গেল একটা দিক। অন্য দিক, আপনি যদি সংখ্যার হিসেবে আসেন, আমি একদম পারফেক্ট সংখ্যা না বলে আমি যদি উত্তরবঙ্গ থেকে একেবারে মধ্যবঙ্গ এগুলোতে ধরি, তাহলে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রায়গঞ্জে ভিক্টর দাঁড়ানোর ফলে তৃণমূল কংগ্রেসের সব ক্যালকুলেশন একেবারে যাতা হয়ে গেছে, কারণ ভিক্টর ইজ পপুলার অ্যামং হিজ কমিউনিটি। ফলে সেই ভোটটা ও যথেষ্ট ভালো টানবে, তৃণমূল কংগ্রেসের সর্বনাশই করে দেবে ওখানে। ফলে রায়গঞ্জ নিয়ে আশা এদের শেষ। এদের আরেকটা আশা ছিল মালদাতে কি হবে, দক্ষিণ মালদায়, কিন্তু দক্ষিণ মালদাতেও তৃণমূলের আশা খুব কম, কারণ সেখানে মূল লড়াই কিন্তু কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির। সেখানে আমার ধারণা ওখানে ঈশা খান চৌধুরী জিতবেন, বিজেপিও জিততে পারেন, বিজেপিও জিততে পারেন হবে। 8,500 ভোটে গতবারে শিরুবাব মিত্র চৌধুরী হেরেছিলেন, মনে রাখতে। এবং এবারে কিন্তু ভোটটা ঠিকঠাক হয়েছে, ফলে তার জেতার সমূহ সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস যদি ভোট কাটে, এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট কাটুয়া, ওখানে কংগ্রেস নয়, লড়াইটা কংগ্রেসের সঙ্গে বিজেপি। ফলে ওখানে একটা টাফ কম্পিটিশন। মুর্শিদাবাদে কি হবে? সেলিম কি বেরোতে পারবেন? অনেকে ওখানে আশাবাদী। আমি নিজে মুর্শিদাবাদে দেখি, কিন্তু আমার কোথাও মনে হয়নি যে মোহাম্মদ সেলিম হেসে গেলে বেরিয়ে যাবেন। সেখানে পিকুলিয়ার ফাইট হচ্ছে এবং ইট মে বি এনিবডিজ গেম, কিন্তু মোহাম্মদ সেলিম জিতবেন এটা আমি বলতে পারছি না। আর অধীর চৌধুরী ষষ্ঠবারের জন্য কি লোকসভায় যাবে? আমি বলি, আমি নিজে বহরমপুরে গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। দেখুন, অধীর চৌধুরী এবারে ইজ ইন ডিপ ট্রাবল, এইটুকু আমি বুঝেছি। কেন জানেন?
তার কারণ হচ্ছে অধীর চৌধুরী একটা পিকুলিয়ার পলিটিক্স খেলতেন। অর্থাৎ একটা এলাকায় গিয়ে একটা সম্প্রদায়কে বলতেন এই দাদা আছে তোদের কোনো চিন্তা নেই রে, অন্য এলাকায় গিয়ে অন্য সম্প্রদায়কে বলতেন এই আমি আছি তোরকে কি করে দেখবো। এবার এই যে খেলাটা না কোথাও বন্ধ হয়ে গেছে, ফলে অধীরবাবু টেম্পার লুজ করছেন, লোকের ক্যামেরা ফেলে দিচ্ছেন, এইগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এবং আগের দিন মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজ, উনি তাকে অদ্ভুতভাবে সাপোর্ট করে। ফলে উনি বুঝতে পারছেন যে রামনবমীর দিন যেভাবে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে তাতে ভোট কিন্তু কনসেন্ট্রেশন ঘটছে, ওতে ওনার কোনো লাভ নেই। ফলে মুর্শিদাবাদে অধীর চৌধুরী এবার জিতবেন আমি কিন্তু বলতে পারছি না, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। নদিয়া জেলার দুটো আসনে কি হতে পারে? এবারে নদিয়া জেলায় গতবারে তৃণমূল যেভাবে জিতেছিল কৃষ্ণনগরে, এবার পাশাটা উল্টাচ্ছে। তার কারণ মানে সিপিএম এর সাদি, এস.এম. সাদি, হি ইজ ভেরি ভেরি পপুলার কমিউনিটি, এবং সেই ভোটটা যদি টানে এবং কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর লাস্ট এফর্টতে। আর আমি আপনাকে বলি সেখানে প্রধানমন্ত্রীর সভায় আমি নিজে উপস্থিত ছিলাম, একটা মাঠ ভর্তি আরো 3টে মাঠের লোক চারিদিকে ছড়িয়ে যায়। প্রধানমন্ত্রী যখন আসেন উন্মাদনা যখন চরমে, গাছের ওপর বাড়ির ওপরের লোক, এটা দেখে আমার মনে হয়েছে যে কৃষ্ণনগর এবার কিন্তু চমৎকার ঘটিয়ে দিতে পারে। বনগা ব্যারাকপুর ওগুলো কোনো চিন্তা নেই, আর রানাঘাট তো এমনি ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে, বনগা নিয়ে কোনো চিন্তা নেই। বনগাতে সিএ মতুয়াদের একটা বড় অংশ চান, কোনো অসুবিধা নেই। অর্জুন সিং, যেহেতু অর্জুন সিং এবং তার একটা নিজস্ব সংগঠন, বিজেপির সংগঠন বটেই, তার মধ্যে তাঁর একটা নিজস্ব অদ্ভুত ক্যালকুলেশন থাকে, সেই জন্য অর্জুন সিং কিন্তু ওখানে অবশ্যই এগিয়ে আছেন, চিন্তার কোনো কারণ নেই অর্জুন সিংকে নিয়ে। আর বোলপুর বীরভূম, দেখুন বোলপুরটা আমি বলতে পারবো না, কারণ বোলপুর নিয়ে আমি অতটা তথ্য আনিনি, কিন্তু বীরভূমটা কিছুটা কাউন্টার প্রোডাক্টিভ তৃণমূলের বিরুদ্ধে হতে পারে। এরা ভেবেছিল যে দেবাশিস ধরকে নো অবজেকশন সার্টিফিকেট, নো লায়াবিলিটি সার্টিফিকেট ইস্যু না করে বোধহয় আজকে দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে যাকে দেওয়া হলো দেবতনু ভট্টাচার্য, তিনি কিন্তু অনেকদিন ওখানে ক্ষেত্র প্রচারক ছিলেন, প্রচুর ছেলে ওনার হাতে ছিল, প্রচুর ছেলেকে উনি চিনতেন, অল্প সময় তাদের তিনি নামিয়ে দিয়েছিলেন। ওই জন্য নির্বাচনের দিন দৌড়ে বেড়াচ্ছিল প্রার্থী। আর ওখানে মিল্টন আছে যে অনেকটা ওই রায়গঞ্জের ভিক্টরের মতো বা কৃষ্ণনগরের ওই এস.এম. সাদির মতো ভেরি ভেরি পপুলার অ্যামং হিজ কমিউনিটি। ফলে সেই ভোট কাটলে এবার, এবং মৈত্রর যা এবারে মানে ইমেজ, ওনার যা আচার আচরণ, কথাবার্তা ছিরি, গোটা কৃষ্ণনগরের মানুষের কাছে তিনি খুব পছন্দের ব্যক্তি নন। তাই আমার ধারণা মহুয়া মিত্র সমস্যায়। বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুরে অবশ্যই বিজেপির নেতা, প্রাক্তন সভাপতি, তিনি একটা ফেনোমেনন, তিনি যেখানে যান নিজের মতো একটা তৈরি করে ফেলেন তার ইমেজটাকে। ফলে সেখানে দিলীপ ঘোষ অনেক এগিয়ে আছেন। আসানসোলে অবশ্যই বাজি আমাকে বললে আমি বাজি ধরবো, আমি যে সাধারণ মানুষও হই, বিজেপির কেউ না হই, আমি বাজি ধরবো আলুওয়ালিয়ার পক্ষে, কারণ বিগত কয়েকটি নির্বাচনে টাফ সিটগুলো তিনি বার করে দিয়েছেন এবং এবার তার সম্ভবত আর নির্বাচনে লড়বেন না, এখনই তার 72-73 বছর বয়স। ফলে এই নির্বাচন একটা মানে তার বাড়িরই, ও আসানসোলে তার বাড়ি, ওখানে তিনি জন্মেছেন এবং সবার কাছে একটা অদ্ভুত তার গ্রহণযোগ্যতা রয়েছে। তার বিরুদ্ধে তিনি 82-83 বছর ধরে ধরে হাঁটাতে হয়। ফলে আলুওয়ালিয়া কিন্তু মানে যথেষ্ট সম্ভাবনা, এবং এটা বুঝেই সম্ভবত আসানসোলকে কিছু না পেরে রামকৃষ্ণ মিশনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে স্টেজ থেকে। আর বর্ধমান পূর্বে বলি, বর্ধমান পূর্বে যিনি দাঁড়িয়েছেন অসীম সরকার কবিয়াল, ওখানে ভবা পাগলার আশ্রমে তিনি ছিলেন এবং বর্ধমান পূর্বে তিনি অনেকদিন ওইসব অঞ্চলে ঘুরেছেন, মতুয়া ভোট আছে। ফলে তিনি একটা জায়গা বানিয়েছেন, আমি ভবিষ্যৎবাণী করব না, কিন্তু আপনি দেখবেন নির্বাচনে ফল বেরোনোর পরে অসীমদা কিন্তু ওখানে একটা বেশ কিছু একটা ঘটিয়ে ফেলতে পারেন। হাওড়া হুগলি, দেখুন হুগলিতে লকেট চ্যাটার্জি গতকাল দৌড়েছেন, ব্যাপক দৌড়েছেন, এবং লকেট চ্যাটার্জির কাজটা তৃণমূল করে দিয়েছে ওখানে তৃণমূল ক্যান্ডিডেটকে, কারণ ওটার মানে হুগলি মানে শুধুমাত্র তো মানে নয়, মানে হুগলির এই মানে পাশাপাশি এলাকাগুলো নয়, মেন কেন্দ্র হচ্ছে আপনার চুঁচুড়া, চন্দননগর, ওখানে একটা মধ্যবিত্ত সম্প্রদায় রয়েছে,
যারা বেশ সচেতন মানুষ, একটা বাংলার পুরনো সভ্যতার জায়গা, হুগলিকে খালি ডানকুনি দিয়ে দেখলে হবে না, হুগলিকে খালি বা তার বাইরের এলাকাগুলো দিয়ে দেখলে হবে না। লকেট বেরিয়ে যাবেন, বেরিয়ে যাবে কিনা জানি না, যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় ভালো জায়গায় রয়েছেন এবং আমি ওনার পক্ষেই বাজি ধরবো। কল্যাণ আমার ধারণা কল্যাণবাবু বেরিয়ে যাবেন। ওটা নির্ভর করছে দম জুড়ে কি ঘটেছে। দম জুড়ে সারাদিন উনি কেন পড়েছিলেন, কিসের ভয়ে তো, এবং যা শোনা যাচ্ছে, আমি একজনের ইউটিউব চ্যানেলে দেখলাম যে কেজি কেজি 600 কেজি ওখানে মাংস পাঠানো হচ্ছে, আরো কি সব পাঠানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কেন, কারণটা কি? একটু কল্যাণ ব্যানার্জিকে এবার জিজ্ঞেস করতে হবে যে এত ভয় কেন, সারাটা দিন আপনি ডোম জুড়ে পড়ে আছেন কেন? এর মধ্যেই তো গোলমাল লুকিয়ে আছে, অনেক কিছু কিন্তু ঘুরছে, খেলাগুলো ঘুরছে, অপেক্ষা করে দেখতে হবে। আরামবাগটা মানে আরামবাগ এমন একটা জায়গা, অভিযোগ উঠেছে যে সেখানে নাকি অনেকগুলো বুথে তৃণমূল নিয়ে দিতে পারেনি বুথ এজেন্ট। এখানে তৃণমূলের যদি এই অবস্থা হয়, অভিযোগ আসে, তো তাহলে আরামবাগে তৃণমূল কি করবে আপনি বুঝে নিন না। উলুবেড়িয়া এবং হাওড়া একটু জটিল জায়গা লাগছে, কিন্তু এই মুহূর্তে আমি ভবিষ্যৎবাণী করছি না। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমি আশা করব দুটো আসন জিতি, দেখা যাক ভবিষ্যতে কি হয়, এটা আমার আশা। থ্যাংক ইউ বিমল, থ্যাংক ইউ, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.